নমস্কার। আমি অভিজিৎ দেবনাথ। প্রফেশনালি আমি একজন শিক্ষক, কিন্তু নিজেকে একজন ইকোনমিক্সের স্টুডেন্ট বলেই মনে করি। এখনও অনেক জিনিস শিখছি। প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে আমার সাউন্ডটা ঠিক করে আসছে কিনা। আই এম নট শিওর বিকজ লাস্ট টাইম আই হ্যাড এ প্রবলেম। সো ইফ ইউ রাইট দেন আই উইল গেট মোর কনফিডেন্স। তো প্রথমেই আমি দ্য কমনার্স, দ্য সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন যে আছে, ওদের যে প্রেসিডেন্ট ডক্টর রোহন বিশ্বাস এবং জেনারেল সেক্রেটারি মিস্টার বুদ্ধিসত্ত্ব ভট্টাচার্য এবং অন্যরা যারা আছেন ওর সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি রিসেন্টলি একটু ভিজিট করে দেখলাম যে এই অর্গানাইজেশনটা অনেক উন্নতিমূলক কাজ করছেন। যারা এর সাথে জড়িত, বিশেষ করে এই কোভিড-19 পিরিয়ডে অনেক মানে সোশ্যাল আপলিফমেন্ট জড়িত কাজে ওরা মগ্ন, তা দেখে অনেক ভালো লাগলো। তো তো আমি আবারও দ্য কমনার্সকে থ্যাঙ্কস জানিয়ে আমি আজকের আমার বক্তব্যটা শুরু করতে চাইছি। কথা শেয়ার করব ভাবছি, সেটা হচ্ছে বয়কট চায়না নিয়ে। তো আমি একজন ইকোনমিক্সের ছাত্র, তো ইকোনমিক আসপেক্টটাই বলবো আর কি। তো সেই বয়কট চায়না এই ব্যাপারে বলার আগে আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্সের ডিফারেন্স। আমার মনে হয় এই ডিফারেন্সটা জানা দরকার। যারা ইকোনমিক্স পড়েছেন আপনারা সবাই জানেন যে মাইক্রো ইকোনমিক্স ইন্ডিভিজুয়াল জিনিস নিয়ে ডিল করে, ম্যাক্রো ইকোনমিক্স গ্রুপস নিয়ে ডিল করে। তো সেটা তো আছেই। তো আমি ডেফিনেশনাল ডিফারেন্সে যাচ্ছি না, আমি একটু অন্যরকম ডিফারেন্সটা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমি দুটাই বলবো, দুটা ডিফারেন্স। সেটা হচ্ছে কমন সেন্স নিয়ে। এই আমাদের যে কমন সেন্স, সেটা মাইক্রো ইকোনমিক্সে অনেকটা প্রযোজ্য। মানে আপনার যদি কমন সেন্স ঠিকঠাক থাকে তাহলে মাইক্রো ইকোনমিক্সটা বুঝে যাবেন। ঠিক আছে, মাইক্রো ইকোনমিক্সটা অনেকটাই কমন সেন্সের উপর নির্ভর করে, কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সটা অনেক সময় কমন সেন্স থেকে ব্যতিক্রম। যেমন ধরুন একটা ব্যাপার সেভিং অ্যান্ড রিচনেস। তো কমন সেন্স কী বলে? কমন সেন্স বলে যে যদি আমরা সেভ করে তাহলে আমরা রিচ বলতে পারব, বিকজ সেভিং করেই আমাদের ক্যাপিটাল হবে, ক্যাপিটাল থেকে আমরা ইনভেস্টমেন্ট করব, তো ওইভাবে আমরা ইনকাম করব, রিচ হব। সো দিস ইজ কমন সেন্স হুইচ গোজ ওয়েল উইথ মাইক্রো ইকোনমিক্স। কিন্তু যখনই আপনি ম্যাক্রো ইকোনমিক্সে আসবেন এই লজিকটা ঠিক খাটে না। ম্যাক্রো ইকোনমিক্সে যদি একটা ইকোনমি, সেখানে সবাই যদি একসাথে সেভ করতে থাকে তাহলে সেই ইকোনমি কখনো রিচ হবে না। তো এই জিনিসটা কে আমাদের ইকোনমিক্সে জন মেয়ার্থ কেইন্স বলে একজন বিখ্যাত ইকোনমিস্ট, উনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন থ্রু মাল্টিপ্লেয়ার প্রসেস। তো এটা ডিটেলে আমি যাচ্ছি না, আমি জাস্ট বলতে চাইছি যে সেভিং অ্যান্ড রিচনেস মাইক্রো ইকোনমিক্সের দিক থেকে ঠিকঠাক, কিন্তু যখনই আপনি ম্যাক্রো ইকোনমিক্সে যাবেন এটা ঠিক খাটবে না। তো আমার এই এক্সাম্পলটা জাস্ট একটা এক্সাম্পল। আমার উদ্দেশ্য ছিল এই জিনিসটা বলা যে কমন সেন্স সবসময় খাটে না ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে। ইন আদার ওয়ার্ডস আই এম ট্রাইং টু সে দ্যাট ম্যাক্রো ইকোনমিক্স ইজ নট অলওয়েজ গাইডেড বাই কমন সেন্স, আনলাইক মাইক্রো ইকোনমিক্স। আরেকটা যেটা পার্থক্য সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক পলিসিগুলো অনেকটা সময় কমপ্লিমেন্টারি। মানে আপনার কোনো একটা পলিসি যেটা নিচ্ছেন সেটা অন্য একটা পলিসিকে হেল্প করবে মাইক্রো ইকোনমিক্স
কন্টেস্টে। কিন্তু অন্যদিকে ম্যাক্রো ইকোনমিক্সের বেশিরভাগ পলিসি কন্ট্রাডিক্টরি। মানে আপনি দুইটা পলিসি দেখবেন, দুইটা পলিসির অবজেক্টিভ ঠিকঠাক, কিন্তু একটা অবজেক্টিভ আপনি যদি অ্যাচিভ করতে যান তো আরেকটার অবজেক্টিভে হ্যাম্পার হয়ে যাবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন ধরুন ট্যাক্স রিলিফ। আমি যদি বলি যে ট্যাক্স রিলিফ দেওয়া উচিত কি না, তো সবাই বলবে হ্যাঁ ট্যাক্স রিলিফ তো ভালো জিনিস। সাবসিডি দেওয়া উচিত কিনা, হ্যাঁ সাবসিডি ভেরি গুড থিং, সাবসিডি দেওয়া তো ভালো, খারাপ কি। ঠিক একই সঙ্গে আমি যদি বলি ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন করা ঠিক না খারাপ, সবাই বলে না না ইনফ্রাস্ট্রাকচার তো খুব দরকার আছে। কিন্তু আপনি যদি ম্যাক্রো ইকোনমিক্স ভালো করে পড়েন, আপনি দেখবেন এই যে ট্যাক্স রিলিফ দেওয়া বা সাবসিডি দেওয়া একটা পলিসি যদি হয়, অন্যদিকে কনস্ট্রাকশন অফ ইনফ্রাস্ট্রাকচার যদি আরেকটা পলিসি হয়, এই দুইটা পলিসি কন্ট্রাডিক্ট করবে। কেননা কারণ আপনাকে ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাক্ট করতে গেলে টাকার দরকার, এজ গভর্নমেন্ট ইউ নিড মানি, and from where you get money? From tax, of course. So if you give tax relief, you'll not have enough money to construct roads and railways and other good things. ঠিক একইভাবে আপনি যদি দেখেন ইনফ্লেশন কন্ট্রোল করা ঠিক কিনা, বলবে সবাই বলবে হ্যাঁ ইনফ্লেশন তো কম থাকা ভালো। অন্যদিকে ওয়েজ বাড়ানো ঠিক কিনা, স্যালারি হাইক ঠিক কিনা, সবাই বলবে ইয়ে স্যালারি তো বাড়ানো উচিতই। তো আমরা এই দুটা জিনিস এক্সপেক্ট করি সিমালটেনিয়াসলি। আই মিন আমরা চাই স্যালারিও যেন বাড়ে, অন্যদিকে যেন ইনফ্লেশনও যেন কমে। অ্যাকচুয়ালি দিস টু থিংস আর নট পসিবল সিমালটেনিয়াসলি। যারা ম্যাক্রো ইকোনমিক্স খুব ভালো বুঝেন, ওরা কোনোদিনও এই দুইটা জিনিসকে একসাথে আশা করবেন না। আই মিন দিস টু থিংস আর কন্ট্রাডিক্টরি টু ইচ আদার। You either go for wage hike or you go for controlling inflation. Both these two things simultaneously are not possible. Okay? অনেক বেশিরভাগ সময় সম্ভব না বলছি। তো এই দুইটা ডিফারেন্স জানা খুব দরকার ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো ইকোনমিক্সের মধ্যে। যে কমন সেন্স সবসময় ঠিক কাজ করে না এক তো এটা, আর ম্যাক্রো ইকোনমিক পলিসিগুলো অনেক কন্ট্রাডিক্টরি। তো এই ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি এবার বয়কট চায়না ইস্যুতে আসি। এই বয়কট চায়না ইস্যুটা আমরা চারটা আসপেক্টে ডিসকাস করতে পারি ব্রডলি। প্রথম প্রশ্ন হচ্ছে বা প্রথম আসপেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বয়কট চায়না কেন করব, ওয়াই বয়কট চায়না। দ্বিতীয় প্রশ্ন বা দ্বিতীয় আসপেক্ট যেটা হচ্ছে এটা হচ্ছে যে এক্সপেক্টেডলি কিভাবে করব, মানে এই চায়না বয়কটটা কিভাবে করতে হবে আমাদের। তিন নম্বর যেটা ইস্যু হচ্ছে সেটা হচ্ছে ফেসিবিলিটি, এটা কি সম্ভব করা। আর চার নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে ইম্প্যাক্ট, যদি আমরা বয়কট চায়না করি তাতে ইম্প্যাক্ট কি আসতে পারে, প্রবাবল ইম্প্যাক্ট কি আসতে পারে। আমার কাছে এই 4 নম্বর আসপেক্টটা খুব বেশি অ্যাট্রাকটিভ না। আমি পরে বলবো কেন অ্যাট্রাকটিভ না। আমি প্রথম তিনটাতে বেশি অ্যাট্রাকশন পাই, 4 নম্বরটাতে খুব বেশি অ্যাট্রাকটিভ না, তবুও যদিও কম অ্যাট্রাকটিভ। তো ইম্প্যাক্টটা আমরা দেখতে গেলে দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে ইন্ডিয়াতে কি ইম্প্যাক্ট পড়বে, একটা হচ্ছে চায়নাতে কি ইম্প্যাক্ট পড়বে। এখন ঘুরে আসি প্রথমটাতে, প্রথম আসপেক্টটা যেটা হচ্ছে কেন boycott China আমরা করব। Boycott China is not a new slogan to me. I am, hearing about this maybe for last 15 years or so. This is nothing new. তো বেসিক যে কারণ, অনেক কারণ থাকতে পারে। তো আমি যদি তিনটা কারণ, প্রমিনেন্ট কারণ বাছাই করি, সেখানে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে মিসবিহেভিং। চায়না আমাদের সাথে মিসবিহেভ করছে, আমাদের বর্ডারে ইলিগেলি ওরা এন্টার করছে, জমি জবরদখল করছে, আর্মিদের সাথে আননেসেসারিলি ফাইট করছে। এটা এক নম্বর কারণ, ওরা মিসবিহেভ করছে আমাদের সাথে। দিস ইজ ওয়ান রিজন ওয়াই উই শুড বয়কট চায়না। সেকেন্ড যেটা রিজন সেটা হতে পারে যে ওরা আমাদের সকল এনিমিকে
হেল্প করছে, ওকে, টাকা দিয়ে, অস্ত্র দিয়ে বা অন্য বুদ্ধি দিয়ে হেল্প করছে, পাকিস্তানকে ওরা হেল্প করছে ফর এক্সাম্পল, ঠিক আছে। তারপর আর ডিপ্লোম্যাটিক্যালিও রিসেন্টলি নেপালের ইন্টারনাল ম্যাটারে ইন্টারফিয়ার করছে। ওরা চাইছে যে ভারত এবং নেপালের মধ্যে যেন আহ, দূরত্বটা আরও, সরি, যে আমাদের যে সম্পর্ক যেটা আছে চায়নার সাথে, ওটা যেন, সরি, নেপালের সাথে, এটা যেন নষ্ট হয়ে যায়। ওতে ওদের কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান থাকতে পারে, বাট দিস ইজ দ্য সেকেন্ড থিং, দ্যাট ওরা এনিমিসকে হেল্প করছে, ওরা আমাদের বন্ধুদেরকে শত্রু করে দিচ্ছে। দে আর ট্রাইং টু ইউনো help our enemies, and they are trying to make our friends feel bad about India. Okay? 3 নম্বর যেটা কারণ সবাই জানে, সেটা হচ্ছে COVID-19. I mean, China is the source of COVID-19 now. I mean, everybody knows this. And COVID-19 এর ফলে দেশ বিদেশে অনেক লোক অসুস্থ হচ্ছেন, অনেক নিজেদের প্রাণ হারাচ্ছেন। ইকোনমিতে তো অনেক এফেক্ট আছে আলাদা করে, তো সেটা তো ইয়ে নেই। একটা কোয়েশ্চন এসছে বৃষ্টি দাস, উনি বলছেন, জিজ্ঞেস করছেন, হাউ উই ক্যান empower ourselves to take on China. Okay, I will come to this issue. তো এই 3টা কারণে আমরা বয়কট চায়না করতে চাই। এখন কথা হচ্ছে যে কিভাবে করব বয়কট চায়না। বয়কট চায়না করতে গেলে লিটারেলি দুইটা, I mean there are two ways. ওকে, প্রথম হচ্ছে যে আমরা পুরো ইম্পোর্ট রেস্ট্রিকশন করে দেব, দ্যাট উইল বি ডান ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে নো গুডস উইল বি ইম্পোর্টেড ফ্রম চায়না, আই মিন কমপ্লিট ব্লক। ওকে, ইম্পোর্ট রেস্ট্রিকশন। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বাই নট কনজিউমিং চাইনিজ প্রোডাক্ট ইন ইন্ডিয়া। আমরা যারা কনজিউমার আছি চাইনিজ প্রোডাক্ট কনজিউম করবো না, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন ওরা চাইনিজ গুডস ইউজ করবেন না। এই হচ্ছে ব্রডলি দুটো কি বলতে পারেন ওয়েজ। তো প্রথম যে ওয়ে, যেটা হচ্ছে বাই পুটিং ইম্পোর্ট রেস্ট্রিকশন বাই গভর্নমেন্ট, এটা সম্ভব না। এটা সম্ভব না বিকজ অফ লিগ্যালিটি। বাই WTO এগ্রিমেন্ট উই আর বাউন্ড অ্যাকচুয়ালি। এই কয়েকদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখছিলাম, বাংলাদেশ ছিল পোস্টটা, এটা এখানে বলতে হচ্ছে আমাকে। সেটা হচ্ছে আমরা কি চায়নাতে গিয়ে বাজার করে আনছি, আমরা তো মল থেকে জিনিস কিনছি, দোকান থেকে জিনিস কিনছি, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইলেই তো পারে চায়নাকে ব্লক করে, চায়না থেকে ইম্পোর্ট ব্লক করে দিলেই তো পারে, তাহলে তো আমরা চাইনিজ গুড কোথাও পাবো না, আমরা কিনতেও পারবো না। ওকে, আমি অনেকে দেখলাম যে এই ফেসবুক পোস্টটাকে সাপোর্টও করতে, ওদেরকে এই পোস্টটা অনেক লজিক্যাল লাগছিল দেখতে। অ্যাকচুয়ালি এই পোস্টটা যেই অরিজিনালি আই মিন ক্রিয়েট করে থাকুক, উনি জানেন না যে পৃথিবীতে এক্সপোর্ট ইম্পোর্টের রুল কী, কীভাবে এক্সপোর্ট হয়, কীভাবে ইম্পোর্ট হয়, WTO কি, WTOর এগ্রিমেন্ট কি, ওনার এই ব্যাপারে কিছুই জানা নেই। তো তাই উনি এটা লিখে দিয়েছেন। অ্যাকচুয়ালি নো কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ক্যান, ইন টুডেজ ওয়ার্ল্ড ক্যান রুথফুলি ইম্পোজ রেস্ট্রিকশন লাইক দিস, যে আমরা আনবই না, এটা সম্ভব না। লিগ্যালিটি বলে একটা ব্যাপার আছে, তো এটা করতে পারবেন না। আমি আজকের ভিডিওটাতে সেই জিনিসটা এখন বলবো না, এটা বললে অনেক লম্বা হয়ে যাবে, আদারওয়াইজ আমি ডিটেলে বলতাম, এখন অন্য কোনো দিন বলবো। আচ্ছা, এখন দ্বিতীয়টাতে আসি, বাই নট কনজিউমিং অর বাট নট পারচেজিং চাইনিজ গুডস। ভালো, সেটা করা যেতে পারে, কিন্তু এখানে বলে রাখা উচিত যে চায়না থেকে যে আমরা ইম্পোর্ট করি, এগুলো কিন্তু সব ফিনিশ গুডস নয়।
হুম, যেমন ধরেন এই মোবাইল ফোনটা, এটা একটা ফিনিশ গুডস, ঠিক আছে? এই মোবাইল ফোন তৈরি করতে আরও অন্য অন্য অনেক পার্টসের দরকার, যেগুলোকে ইকোনমিক্সে আমরা ইন্টারমিডিয়ারি গুডস বলে থাকি বা ইনপুটসও বলে থাকি। তো আমরা যে ইম্পোর্ট যে করছি চায়না থেকে, দিজ আর নট অল ফিনিশড গুডস। There are huge number of goods which are intermediary in nature. That means আপনি যদি বয়কট করতে চান, শুধু আমি কিনবো না বাজার থেকে কোনো চাইনিজ ম্যানুফ্যাকচার্ড গুডস, দ্যাট উইল নট হেল্প দ্য প্রবলেম। কেননা কারণ অনেক গুডস ইন্টারমিডিয়ারি আসছে, যে আপনি দেখবেনই না, বাজারে আসবেই না এগুলো। আপনার আপনি যে গুডসটা দেখবেন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, ওর ভিতরে চাইনিজ গুডস ইনক্লুড আছে অ্যাজ ইনপুট, তো এটাকে আপনি বাদ দিতে পারবেন না। তো এখন কেউ কেউ আর্গু করবেন যে ঠিক আছে, আজকের থেকে আমরা তাহলে ইন্টারমিডিয়ারি গুডস আনবো, আর ফিনিশ গুডস আনবো না। ওকে, আচ্ছা, এই ব্যাপারটা একটু পরে বলছি। আচ্ছা, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যদি আমরা চাইনিজ ফিনিশড গুডস নাই কিনি, ধরে নিলাম যে ইন্টারমিডিয়েট গুডসকে আমরা ছেড়ে দিলাম, শুধু শুধু উইল বয়কট চাইনিজ ফিনিশড গুডস। এখন প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা চাইনিজ ফিনিশড গুডস কিনছি কেন? এখন ওয়াই আর অ্যাকচুয়ালি পারচেজিং চাইনিজ ফিনিশড গুডস নাও? For the simple reason that the price of those goods are low compared to other goods, locally produced goods. এটা তো সত্যি, কেউ তো এটা আপনি ইয়ে করতে পারবেন না, you cannot ignore this. Most of the finished goods that we import from China and which are sold in India are relatively low in price. You take example of cell phone, you take example of Diwali lights, lot many examples are there. Even Ganeshji Murti. There are a lot many things which are coming from China as finished goods and whose price is far below than their counterparts. তো অবভিয়াসলি আপনি যখনই চাইনিজ গুডস, ফিনিশড গুডস কনজামশন করা বন্ধ করে দেবেন, দ্যাট মিনস ইউ হ্যাভ টু সুইচ ওভার টু আদার গুডস, মেবি লোকালি প্রডিউসড গুডস অর গুডস ইম্পোর্টেড ফ্রম ইউকে অ্যান্ড আমেরিকা। আমার কিন্তু একটা ডাউট আছে যে আমাদের দেশের যে লোক, ওরা এই ইউকে বা আমেরিকা থেকে ইম্পোর্টেড করা গুডস কতটুকু কিনবেন। যেমন ধরুন এই কি বলে একটা হেডফোন যদি আপনি ইউকে থেকে ইম্পোর্ট করুন, এই 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 হেডফোনটার প্রাইস বিয়ন্ড রিচ হবে মিডল ক্লাস মানুষের জন্য। আর লোকালি প্রডিউস যেগুলো আছে এগুলোর প্রাইস অনেক বেশি। So that means we need a society where we will pay for higher price for the same goods. That means we will not purchase Chinese goods. We will purchase other goods either produced by Indian manufacturers here in India or imported from non-China countries, and we will pay higher price for them. We, not one individual or two individual, most of us in India. এটা কি সম্ভব? সম্ভব হতেও পারে, আমি বলছি না এটা অসম্ভব, সম্ভব হতেও পারে, নেবার না। আমরা সবাই হয়তো একসাথে যদি এক হয়ে এটা করতেও পারি। কিন্তু যদি এরকম করি তাহলে ইকোনমিক্সে এদেরকে নন রেশনাল বলা হয়। ইকোনমিক্সে রেশনাল মানে হচ্ছে এমন একটা ইন্ডিভিজুয়াল যে সেম কোয়ালিটির গুডস লোয়ার প্রাইসে কিনবেন। তো যদি সেম কোয়ালিটি গুডস এ অ্যান্ড গুডস বি হুজ প্রাইস আর সেম and you are trying to purchase the goods with higher price, then you will be termed as economically irrational. আর যখনই একটা কান্ট্রি ইকোনমিক্যালি ইরেশনাল হয়ে যাবে, সেই কান্ট্রি ইকোনমিক ডেভেলপমেন্ট করা কঠিন হয়ে যাবে, সেই কান্ট্রির ক্ষেত্রে প্রফিটেবলি এক্সপোর্ট করা কঠিন হয়ে যাবে, সেই কান্ট্রির ক্ষেত্রে পভার্টি কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। অনেক থিওরি আছে, এইগুলো আমি এখানে বলছি না। তো যেইভাবে একটা কান্ট্রিকে ডেভেলপ করতে হবে, গ্রো করতে হবে বা এক্সপোর্টে কম্পিটিটিভনেস আনতে হবে, সেখানে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি রেশনাল। দ্যাট মিনস ইউ হ্যাভ টু প্রডিউস গুড অ্যাট
the lowest price, and you should seek for goods at the lowest price. আপনি যখন লোয়েস্ট প্রাইসে কোনো জিনিস কিনবেন তখনই আপনার সেভিং বেশি হবে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল। ঠিক একইভাবে আপনি যদি এখন হায়ার প্রাইসে গুডস কিনেন, আপনার যদি ইনকামটা লিমিটেড থাকে, হায়ার প্রাইসে গুডস কিনেন, সো সেভিং উইল বি লেস। তো আমাদের দেশে যে দরিদ্রতা বর্তমানে প্রিভেল করছে, বিশেষ করে কোভিড-19 ফলে, আমার ডাউট আছে যে ফরগেট অ্যাবাউট লোয়ার ইনকাম গ্রুপ, ইভেন দ্য মিডল ইনকাম গ্রুপ কতটুকু এফোর্ড করতে পারবেন হাই প্রাইস। এখানে অনেকজন আবার বলবেন যে কি দরকার, আমরা ওইগুলো গুডস ইউজই করবো না যেগুলো চাইনিজ প্রডিউস করছে, আমরা ওইগুলো গুডস কিনবো যেগুলো লোয়ার প্রাইস আছে এবং ইন্ডিয়াতে প্রডিউস হচ্ছে বা ইম্পোর্ট করা হচ্ছে নন চায়না কান্ট্রি থেকে। এখানে একটা জিনিস বলে রাখি আমি, এই জিনিসটা করতে গেলে আপনাদেরকে কনজামশন হ্যাবিটকে চেঞ্জ করতে হবে, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট ইন দ্য শর্ট টার্ম। কনজামশন হ্যাবিট চেঞ্জ করা অনেক ডিফিকাল্ট। কনজামশন হ্যাবিট অ্যাডপ্ট করা যতটুকু কঠিন, এর থেকে দ্বিগুণ কঠিন কনজামশন হ্যাবিটকে বর্জন করা। ফর এক্সাম্পল, আমরা অল অফ এ সাডেন সেলফোন ইউজ করা বন্ধ করে দিতে পারবো, এটা সম্ভব না। অল অফ এ সাডেন উই ক্যানট স্টপ ইউজিং ল্যাপটপস। ওকে, আই মিন কনজামশন হ্যাবিট চেঞ্জ করতে গেলে অনেক সময়ের দরকার, এতে অনেক ব্যাপার আছে যেগুলোকে বুঝতে হবে এবং অ্যাকর্ডিংলি আমাদেরকে কাজ করতে হবে। তো ওই আর্গুমেন্টটা ঠিক খাটবে না যে আমরা চাইনিজ গুডসে, চাইনিজদের যেখানে এক্সপার্টিজ আছে, ইন্ডিয়ার যে গুডসগুলোতে এক্সপার্টিজ নেই, আমরা ওইগুলো ইউজ করবো না আজকে থেকে। এই লজিকটা ঠিক খাটে না। I mean, in the short run, at least it is not possible. It is very, very difficult to shift your consumption habits, at least in the short run. আচ্ছা, এবার আসি ইন্টারমিডিয়েট গুডসের ব্যাপারে। আমি প্রথমেই বললাম যে আমরা চায়না থেকে যে গুডসগুলো আনছি সেটাতে ফিনিশড গুডস আছে, ইন্টারমিডিয়েট গুডস আছে, অনেক ইন্টারমিডিয়েট গুডস আছে। ফিনিশড গুডসের ব্যাপারটা বলে নিলাম যে ফিনিশড গুডস যদি আমরা বর্জন করতে হয় তাহলে আমাদেরকে ইকোনমিক্যালি ইরেশনাল বনতে হবে, এক নম্বর। বা ইকোনমিক্যালি ইরেশন যদি না বনতে চান তাহলে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার কনজামশন হ্যাবিট ইন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, হুইচ ইজ রেয়ারলি পসিবল। ফর টু মি ইট ইজ ইম্পসিবল। আচ্ছা, এবার ইন্টারমিডিয়েট গুডস। চায়না থেকে আমরা যে ইন্টারমিডিয়েট গুডস ইম্পোর্ট করে আনছি সেগুলো দিয়ে এমন অনেক গুডস প্রডিউস করছি যেগুলো আমরা আবার এক্সপোর্ট করছি। তো কাজেই আমরা যদি আজকে ওই ইন্টারমিডিয়েট গুডস যেগুলো বাজারে দেখা যায় না, যেগুলো মলে দেখবেন না আপনারা, যেগুলো দোকানে দেখবেন না, অনেক আছে, এগুলো দেখবেন আপনি ইন্ডাস্ট্রিতে, ওদের গোডাউন, ওগুলো যদি বন্ধ করে দিই ইম্পোর্ট করা, এগুলো বন্ধ করে দিলে কি হবে, ওই যে ম্যানুফ্যাকচারার যারা আছে, যারা নাকি ওই ইন্টারমিডিয়েট গুডস ইউজ করে ওদের ফিনিশ প্রোডাক্টস প্রডিউস করে আমাদের কাছেও বিক্রি করছেন, কিছু এক্সপোর্ট করছেন, ওইগুলোতে অনেক এফেক্ট পড়বে। তো আমি বলতে চাইছি ইন্টারমিডিয়েট গুডসকে যদি ব্লক করা হয় তাতে আমাদের যে এক্সপোর্ট বিল যেটা আছে সেটাতে অনেক ইম্প্যাক্ট আসবে, এবং who knows, even you can see scarcity of goods even in the local markets. এখানে আমি দুটো এক্সাম্পল দিতে চাই। একটা হচ্ছে মেডিসিন। আমরা যে আমাদের একটা ইন্টারন্যাশনাল মার্কেটে বলতে পারেন বাহাদুরি আছে যে উই আর ওয়ান অফ দ্য লিডিং এক্সপোর্টার অফ মেডিসিন। এমন অনেক মেডিসিন আছে আপনারা হয়তো জানেন যেগুলো তৈরি করতে যে র মেটেরিয়ালস লাগে এর মধ্যে অনেকগুলো র মেটেরিয়ালস চায়না থেকে আসে। তো এই চায়না থেকে যদি ওইগুলো র মেটেরিয়ালস আপনি আনা বন্ধ করে দিন, দ্যাট মিনস ইউ ক্যানট প্রডিউস দোজ মেডিসিন, অ্যান্ড ইফ ইউ ক্যানট প্রডিউস দোজ মেডিসিন you cannot export. Now, someone might argue that is China the only country who are producing those inputs or those intermediates? No, not China alone. There are many countries. But then, the price that China offer, charge for those intermediaries is far lower than other countries. Can we produce them in India, those intermediates? Yes, we can produce. But for this, we need some time.
we need some maturity, we need some infrastructure, which are not, right now, which are not available with us. আমি কোয়েশ্চনগুলো শেষের দিকে নেব, অনেকগুলো কোয়েশ্চন আসছে, আই উইল টেক দেম ওয়ান বাই ওয়ান লেটার, লেট মি পাস ফর দিস, মেবি আই উইল কভার সাম অফ ইউর কোয়েশ্চন হিয়ার ইন মাই লেকচার। আচ্ছা, তো এই ব্যাপারটা হচ্ছে ফেসিবিলিটি। আমি যে প্রথম বললাম কেন করব চাইনিজ গুড বর্জন, সেখানে 3টা কারণ দিয়েছি। তারপর বললাম কিভাবে করব, সেখানে 2টা কারণ দিলাম। আবার ফেসিবিলিটিতে 2টা ইস্যু নিয়ে কথা বলছি, যে ফেসিবিলিটি এটা তখনই হবে যদি আমরা হাই প্রাইস এফোর্ড করতে পারি নিজের দেশে, হুইচ উইল বি ইকোনমিক্যালি ইরেশনাল, আই রিপিট। এবং আমাদের যদি কোনো সমস্যা না হয়, এক্সপোর্ট যদি এফেক্ট হয়, আমাদের কোনো যদি সমস্যা না হয়, দেন ফাইন, উই ক্যান, ইয়েস ইট ইজ ফেসিবল। বাট বিফোর দ্যাট উই হ্যাভ টু এনশিওর দ্যাট most of Indians will pay higher price for same quality of goods just because they are produced by Indian manufacturers. এবার আসি ইম্প্যাক্টে। ইম্প্যাক্টটা তখনই হবে যদি ফেসিবল হয়, দ্যাট মিনস আমরা যদি অ্যাকচুয়ালি বয়কট করতে পারি চাইনিজ গুডস, তাহলে ইম্প্যাক্টের প্রশ্ন আসছে। যদি আমরা বয়কট করতে না পারি এই মুহূর্তে, তাহলে ইম্প্যাক্টের ব্যাপারটাই আসছে না। তাই ইম্প্যাক্টটা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং ছিল না। যাক, ইম্প্যাক্টে আসার আগে আমি কিছু ডেটা আপনাদের সাথে শেয়ার করব। ইন্ডিয়ান ইকোনমি, যদি আপনি বলেন যে ইন্ডিয়ান ইকোনমির ভ্যালু কত, অনেক ইন্ডিকেটর আছে। সবথেকে ভালো ইন্ডিকেটর যেটা, সেটা হচ্ছে জিডিপি। তো সেই ইন্ডিকেটর দিয়ে আপনি যদি বলেন যে ইন্ডিয়ার ইকোনমির ভ্যালু কত, সে হচ্ছে অ্যারাউন্ড 8.5 লক্ষ crore. That means around 850 lakh crores value of Indian economy. Okay. Now, what is the value of Chinese economy? It is more than 200 lakh crore, around 21 lakh crore. তো সিম্পল ম্যাথমেটিক্স ইউজ করলে আমরা বলতে পারবো যে চাইনিজ ইকোনমি ইজ 3 times richer than Indian economy, at least in terms of value. 3 times, 850 আর 2100, that means 850 and 2100. এটা হচ্ছে ডিফারেন্স ইন টার্মস অফ জিডিপি। আচ্ছা, এবার আসি ইন্ডিয়ার এক্সপোর্ট আর ইন্ডিয়ার ইম্পোর্ট চায়না। আমরা কত টাকার গুডস এক্সপোর্ট করছি চায়নাতে? অনলি 1 lakh crore. The total value of goods that we export to China is 1 lakh crore. And how much goods we are importing from China? The value 5 lakh crores. Trade deficit 4 lakh টাকা। That means আমরা 5 lakh crore টাকার জিনিস ক্রয় করে আনছি, আর 1 lakh crore টাকার জিনিস সেল করছে ওদের কাছে। তো ডিফারেন্সটা অ্যারাউন্ড 4 lakh crore। তো ট্রেড ডেফিসিট আছে ইন্ডিয়ার, আর এই ট্রেড ডেফিসিটটা যে এইবার তা না, এটা অনেক দিন থেকে চলে আসছে। রিসেন্টলি একটু ট্রেড ডেফিসিটটা একটু ফল করেছে বিকজ অফ ইন্ডিয়াজ রিসেন্ট পারফরমেন্স ইন টার্মস অফ এক্সপোর্ট, গুড পারফরমেন্স ইন টার্মস অফ এক্সপোর্ট অফ চায়না। আচ্ছা, এইবার আসি, এই যে চায়না যে এক্সপোর্ট করছে ইন্ডিয়াতে, ওদের টোটাল এক্সপোর্টের কত, শেয়ারটা কত, বা ইন্ডিয়া যে করছে ওর শেয়ার কত? ইন্ডিয়া অনেক কান্ট্রির কাছেই গুডস বিক্রি করে, ঠিক একইভাবে চায়নার কাছেও বিক্রি করে। তো ওটা যদি শেয়ার দেখেন, সেটা হচ্ছে 6%। দ্যাট মিনস ইফ উই এক্সপোর্ট গুডস টু দ্য ওয়ার্ল্ড হুজ ভ্যালু ইজ 100 rupees, উইল সেল আউট 6 rupees গুড টু চায়না। দ্যাট মিনস 100 টাকার মধ্যে 100 টাকা যদি আমরা গুডস বিক্রি করি ওয়ার্ল্ডে, এর মধ্যে 6 টাকার গুডস ক্রয় করছে চায়না। So Chinese are purchasing goods whose value is 6, সিম্পল করে বললাম 6%।
ঠিক একইভাবে চায়নাও এক্সপোর্ট করছে নানান কান্ট্রির কাছে, আমাদের কাছেও এক্সপোর্ট করছে। তো ওদের যে টোটাল এক্সপোর্ট, সে হিউজ এক্সপোর্ট। তো সেই এক্সপোর্টের আমাদের শেয়ার হচ্ছে অনলি 3%। দ্যাট মিন্স 100 টাকা ওরা যদি সেল করে ওয়ার্ল্ডের কাছে, ইন্ডিয়া কিনছে শুধু 3 টাকার জিনিস চায়নার কাছ থেকে। 100 টাকার মধ্যে 3 টাকা, তো 3%। এখন এই হিসেবগুলো যদি একজনের মাথায় থাকে, এখন ধরুন আমরা বন্ধ করে দিলাম, চাইনিজ গুডস বন্ধ করে দিলাম, উই বয়কট চায়না। আমাদের উদ্দেশ্যটা কী ছিল? চাইনিজ গুডস কেন বন্ধ করব? আমাদের উদ্দেশ্য ছিল যে উই উইল টিচ দেম এ লেসন। They are misbehaving with us, they are helping our enemies, okay, they are spreading COVID virus, okay, so we will teach them a lesson. Now if we stop importing from China, how much loss they will incur? They will incur loss equivalent to 3 rupees. মানে হচ্ছে 100 টাকার মধ্যে 3 টাকা লস হচ্ছে ওদের, বিকজ 3%, ওরা 3% শুধু এক্সপোর্ট করছে ইন্ডিয়াতে। তো আমরা যদি আজকে ইম্পোর্ট করা বাদ দিই, তো ওদের 3% গেল এখান থেকে। দ্যাট মিন্স ওরা যদি 100 টাকার গুডস এক্সপোর্ট করে থাকতো দেশের ওয়ার্ল্ডের কাছে, তো আমাদের মানে আমরা যদি বয়কট করতাম, অনলি 3 টাকার এফেক্ট করতো। ঠিক একইভাবে যদি আমরা এখন দেখুন, একটা ব্যাপার বুঝতে হবে, যেই মুহূর্তে আমরা চাইনিজ গুড বয়কট করব, ওরাও বসে থাকবে না, ওরাও বয়কট করতে চিনে। ইনফ্যাক্ট দে উইল বি ইন এ বেটার পজিশন টু বয়কট ইন্ডিয়াজ গুড, বিকজ দে আর নট ডেমোক্রেটিক। আমাদের এখানে অনেক হাল্লা চিৎকার হবে, সেখানে এরকম কিছু নেই, ওরা চাইলেই বন্ধ করে দিতে পারে। এখন কথা হচ্ছে, যদি চাইনিজরাও বয়কট করে ইন্ডিয়ান গুডস, আমাদের ক্ষতি কতটুকু হচ্ছে? আমাদের 6% ক্ষতি হচ্ছে, ওদের 3%, আমাদের 6%। তো আমরা চাইছিলাম বয়কট করে চাইনিজদের একটা লেসন দেব। তো বয়কট করে হবে কি, ওদের 3 টাকা লস যদি হয়, আমাদের 6 টাকা লস হবে। সিম্পল ম্যাথমেটিক্স। এখন যদি চান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর উই ইন্ডিয়ানস, যে উই আর রেডি টু incur some loss, not some, more loss than China, then you can go ahead with boycott China. I don't know. এখন ব্যাপার হচ্ছে ওয়ে আউট কি, আমরা মানে আমাদেরকে এখন কি করতে হবে যদি এটা ফেজিবল না হয়। কারণ ইম্প্যাক্ট তো আমার কাছে খুব বেশি লাগছে না, ওদের অনলি 3% এফেক্ট হচ্ছে টোটাল এক্সপোর্টের মধ্যে। 3% মানে আপনার প্যাকেট থেকে 100 টাকা ছিল, 3 টাকা পড়ে গেল, ওইটাই ওদের এফেক্ট। আপনি ভাবুন, আপনি যাচ্ছেন 100 টাকা নিয়ে, 3 টাকা আপনার প্যাকেট থেকে পড়ে গেল, এই এফেক্টটা হবে চায়না। আর ইন্ডিয়ার কী হবে? আপনি যাচ্ছেন 100 টাকা নিয়ে, 6 টাকা প্যাকেট থেকে পড়ে গেল, এই এফেক্ট হবে ইন্ডিয়ার। মানে এই আমরা যদি বয়কট করি, ওরাও বসে থাকবে না কিন্তু। অ্যাকচুয়ালি উই নিড এ economy where we can rely more on self-manufacturing of intermediary goods as well as manufacturing goods. আমি এখানে বলে রাখি যে ইন্ডিয়া among those rarest countries in the world যেখানে এগ্রিকালচারের পর সার্ভিস সেক্টর সাডেনলি হাইক করেছে। আই মিন, একটা ইকোনমিতে 3টা সেক্টর থাকে, তো একটা হচ্ছে সার্ভিস সেক্টর, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, একটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর। হিস্টোরিক্যালি সব কান্ট্রিতেই দেখবেন ওই এগ্রিকালচার সেক্টর ইনিশিয়ালি অনেক কন্ট্রিবিউট করে, মেজর কন্ট্রিবিউট করে, তারপর আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং সেক্টর বেশি কন্ট্রিবিউট করে, তারপর আলটিমেটলি সার্ভিস সেক্টর কন্ট্রিবিউট করে। এটা মেজরিটি অফ দ্য কান্ট্রিজ এই রুলেই চলছে। কিন্তু ইন্ডিয়া একটা ব্যতিক্রমী কান্ট্রি, যেখানে নাকি ইনিশিয়ালি তো এগ্রিকালচার ছিল, আই মিন দ্য মেজর কন্ট্রিবিউটার অফ ইন্ডিয়ান জিডিপি, কিন্তু যেটা এক্সপেক্ট করা হচ্ছিল যে এগ্রিকালচারের পর ম্যানুফ্যাকচারিং বেশি কন্ট্রিবিউট করবে, তারপর সার্ভিস সেক্টর হবে, সেটা হয়নি ইন্ডিয়ার ক্ষেত্রে।
ইন্ডিয়ার ক্ষেত্রে কী হয়েছে, এগ্রিকালচার প্রথম ছিল, তারপর ডাইরেক্টলি সার্ভিস সেক্টর এসে গেছে। দ্যাট মিনস উই হ্যাভ নট ইয়েট সিন দ্য হাইক এন্ড কন্ট্রিবিউশন অফ ম্যানুফ্যাকচারিং সেক্টর। অনেক কারণ আছে তার পিছনে, ঠিক আছে, সেই কারণগুলো আজকে বলতে গেলে অনেক টাইম চলে যাবে, সেগুলো আমি অন্য কোনো দিন বলবো। তো আমি যেটা বলতে চাইছি এখানে, যে উই নিড এ গুড ম্যানুফ্যাকচারিং বেস, ওকে, টু টু অ্যাকচুয়ালি বিট চায়না in a rational manner, so to say. সেটা কি সম্ভব? কঠিন আছে ইন্ডিয়ার ক্ষেত্রে, এটা অনেক কঠিন, যেটা বললাম অনেক কারণ আছে। দুটা কারণ যেটা আমি বলতে পারি এই মুহূর্তে, সেটা হচ্ছে আমাদের যে লেবার ল, এই এক্সিস্টিং লেবার ল অ্যাকচুয়ালি তৈরি তো করা হয়েছিল লেবারদেরকে এনকারেজ করবে, লেবারকে হেল্প করবে, এটা ঠিক উল্টা হয়েছে। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন যখন 73-তে, আমি ঠিক ডেটটা মনে নেই, 73-তে যখন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার হলেন, উনি এটা রুল করেছিলেন যে 300 বা মোর, এর থেকে যদি বেশি, 300 বা এর থেকে বেশি যদি লেবার কোনো ইন্ডাস্ট্রিতে থাকে, সেখানে সেই ইন্ডাস্ট্রিকে যখন ওপেন করবেন তখনও পারমিশন লাগবে, যখন ক্লোজ করবেন তখনও পারমিশন লাগবে। আমরা যারা ইকোনমিক্স পড়েছেন সবাই আমরা জানি, বা ইকোনমিক্স না পড়লেও যারা বিজনেস ব্যাপারে কিছু একটা আইডিয়া আছে, উই অল নো দ্যাট বিজনেস ইজ এ রিস্ক। আই মিন বিজনেস অলওয়েজ ইনভলভস এ বিট সর্ট অফ রিস্ক। আই মিন পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই বা বিজনেস নেই বা কি বলেন ম্যানুফ্যাকচারিং যাই বলুন, এখানে যে রিস্ক থাকবে না তার কোনো গ্যারেন্টি নেই। আপনি কোনো একটা গুডস প্রডিউস করছেন, রিসার্চ করেছেন, দেখেছেন খুব ঠিক করে, কিন্তু এর মানে এটা নয় যে আপনি প্রডিউস করলেন বাস আপনি সাকসেস পেয়ে যাবেন। এরকম হতে পারে যে আপনি রিসার্চ করেছেন, প্রডিউস করেছেন, বাট স্টিল গুডসগুলো বিক্রি হচ্ছে না। দ্যাট মিনস আপনি যদি ম্যানুফ্যাকচার একটা ইন্ডাস্ট্রি খুলেন যেখানে 300 বা তার থেকে বেশি লেবার লাগছে, আপনি তো ইন্ডাস্ট্রি খুলে নিলেন, লাইসেন্স ফাইসেন্স নিয়ে, সেটা অনেক দৌড়ঝাঁপ করতে হয়। তারপর যখন দেখলেন যে আপনার বুস্টার চলছে না, তখন আপনি ক্লোজ করতে পারবেন না। ইউ নিড এ পারমিশন টু ক্লোজ দিস। অ্যান্ড যতদিন আপনি ক্লোজ করতে পারবেন না, ততদিন আপনাদের এই যে লেবার আছে ওদেরকে স্যালারি দিতে হবে, এটা লেবার লো। 85-এ এই 300টা মনে হচ্ছে এই কি বলে 300 থেকে নিচে নামিয়ে 100 চলে এসছে। মানে আজকের ডেটে 99 বা তার থেকে বেশি যদি লেবার থাকে কোনো একটা ইন্ডাস্ট্রিতে, সেটা বন্ধ করতে গেলে পারমিশন লাগবে, আর যদি পারমিশন না পান যতদিন, আপনাদেরকে স্যালারি দিতে হবে। তো অবভিয়াসলি অল রেশনাল পিপল উইল থিঙ্ক 10 টাইমস বিফোর ওপেনিং এ ইন্ডাস্ট্রি। তার জন্যই আমরা আজকের ডেটে দেখতে পাচ্ছি যে অনেক লেবারার কোস্টাল রিজিয়ন থেকে মেইনল্যান্ড ইন্ডিয়াতে চলে আসছে, বিকজ মেইনল্যান্ড ইন্ডিয়াতে কোনো ইয়েই নেই, ইন্ডাস্ট্রি নেই। একসময় ছিল কানপুর টানপুর, ওইগুলোতে অনেক নাম ডাক ছিল ইন্ডাস্ট্রি, কিন্তু আজকের ডেটে কোনো ইন্ডাস্ট্রি আপনি নেই এখানে। সব এগুলো শুধু স্মৃতি হয়ে আছে। কেন নেই? কারণ এখানে কেউ সাহস করে না ইন্ডাস্ট্রি খোলার জন্য, এই 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 নিয়ম, এই লগুলোর জন্য। আর রিসেন্টলি মনে হচ্ছে ইউপিতে এবং এমপিতে ওই লগুলোতে একটু রিল্যাক্সেশন দিতে ওরা চাইছিলেন, হুইচ আই থট নট এ ব্যাড স্টেপ, কিন্তু অনেক হাঙ্গামা হয়ে গেল। আই এম নট শিওর ওয়েদার দিস উইল আলটিমেটলি বি ইমপ্লিমেন্টেড অর নট। আর একটা যেটা কালচার আমাদের, সেটা হচ্ছে ওই স্ট্রাইক, বন্ধ। আমাদের এখানে আপনি ইউ ডু এনিথিং, দেয়ার উইল বি এ প্রোটেস্ট, দেয়ার উইল বি স্ট্রাইক, বন্ধ। যত বেশি স্ট্রাইক করতে পারেন, যত বেশি বন্ধ ডাকতে পারেন, তত বেশি পপুলার আপনি। We have a culture of having leaders who have expertise in calling band and strike. আমার মতে মনে হচ্ছে এই বন্ড স্ট্রাইকের যে ব্যাপারটা, এটা আমরা ইনহেরিট করেছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে। যেমন ধরুন ইন্ডিপেন্ডেন্সের আগে মহাত্মা গান্ধী উনি কিছু হলেই বন্ধ করে দিতেন, স্ট্রাইক ডাকতেন, সত্যাগ্রহ করতেন, নন পার্টিসিপেট করতেন।
ওই সময় ওগুলো ঠিক ছিল, কারণ ওই সময় আমাদের দেশকে রুল করছিল অন্য একটা পাওয়ার। তখন দ্যাট ওয়াজ দ্য রাইট থিং টু ডু, যে উইল নট পার্টিসিপেট, আমরা সহযোগিতা করবো না, কাজ করবো না, বন্ধ রাখবো। কিন্তু আজকের ডেটে এই কালচারের কতটুক ইম্পর্টেন্স আছে আমার সন্দেহ আছে। অ্যাকচুয়ালি উই নিড এ সোসাইটি, উই নিড এ কালচার হোয়ার উই এনকারেজ ওয়ার্কিং, মুভিং। বন্ধকে আমরা এনকারেজ করার কালচারটা যতদিন থাকবে, আমরা ম্যানুফ্যাকচারিংয়ের দিক দেখে উই ক্যানট প্রগ্রেস। উই নিড এ কালচার ফর মুভিং, নট স্টপিং। ওকে, তো এখন আমি আরও কিছু দু একটা লাইন বলবো, আর শেষে বলবো। আমি কিছু কোয়েশ্চেন নেই, দেখি কোয়েশ্চেন কি আসছে। আচ্ছা, বৃষ্টি দাস উনি বলছেন, চায়না ইজ ফ্লেক্সিং মাসেল জাস্ট বিকজ অফ হিজ ইকোনমিক স্ট্রেংথ। ওকে, ফাইন, হাউ ক্যান উই এম্পাওয়ার আওয়ার সেলফ টু টেক অন চায়না? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। উনি 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 জিজ্ঞেস করছেন যে চায়নার ইকোনমিক স্ট্রেংথ থাকার ফলে ওরা জোর কাটাচ্ছে আমাদের উপর, তো আমরা কিভাবে আমাদেরকে এম্পাওয়ার করতে পারি যাতে চায়নার সাথে উচিত ফাইট করতে পারি। দেখুন, এখানে আমি যেটা বললাম, আমাদেরকে বয়কট করে খুব একটা লেসন দিতে পারবো বলে আমার মনে হয় না। আমি তো বললাম, ডাটা দিয়ে বললাম, যদি আপনি বয়কট করেন তাহলে ওদের 3% এফেক্ট করবেন, সেটা তো আমাদের 6% করিয়ে। এরকম না যে ওদের 3% করবে আমাদের 0 হবে, ওদের 3 টাকা গেলে আমাদের 6 টাকা যাবে। তো বয়কট করে সেটা হচ্ছে না। যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদেরকে ম্যানুফ্যাকচারিং বেসটাকে শক্ত করতে হবে। আর এক্সিস্টিং লেবার ল আর এই বন্ড কালচার অ্যান্ড স্ট্রাইক কালচার, এইগুলো দিয়ে হবে না। এইগুলো কালচার আমাদেরকে পিছিয়ে নিয়ে যাবে, সামনে নিয়ে যাবে না। আরেকটা জিনিস যেটা করতে পারি আমরা করতে হবে, সেটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমে আরও বেশি ভোকেশনাল জিনিস আনতে হবে। Our education system needs to be revised in a line where the pass out student can do some entrepreneurial job. I mean, আমাদের দেশে এই এন্টারপ্রেনিউরিয়াল জবের একটা খরা আছে। আমরা সবাই এই চাকরির পিছনে যাই। চাকরি পাওয়া তো ভালো, দ্যাটস নট এ ব্যাড থিং, বাট আমাদের এমন একটা এডুকেশন সিস্টেমের দরকার যেখানে ভোকেশনের উপর গুরুত্ব দিয়ে আমাদের ছেলে মেয়েদের যেন এমনভাবে করা হয় যেন ওরা চাকরি না পেলেও ম্যানুফ্যাকচারিং করে কিছু না কিছু করে ওরা সেলফ এমপ্লয়েড হতে পারে। আর সেই স্কিলটা 2 দিনে আসবে না। টু হ্যাভ দ্যাট স্কিল উই নিড এ সিস্টেম, যেটা খুব ছোট ক্লাস থেকে শুরু করতে হবে এই ভোকেশনাল এডুকেশন। আই পার্সোনালি প্রেফার করব যে আমাদের যে এই যে প্রত্যেক ক্লাসে যে প্র্যাকটিক্যালের যে ব্যাপার যেটা আছে, যেটা শুধু নামই প্র্যাকটিক্যাল, সেটাতে যদি আরও বেশি মনিটর করা হয়, সেটা এই জিনিসটা যদি আরও সুন্দর করে গাইড করা হয়, তাহলে মনে হয় কিছু একটা করা যেতে পারে। এবং সেই প্র্যাকটিক্যালটা এমনভাবে হওয়া উচিত যাতে কোনো গুডস বানানো শেখানো যায় বা কোনো সার্ভিস কীভাবে দিতে হয় ওগুলো শেখানো যায়, দেন ইট উইল বি গুড। অ্যান্ড বিয়ন্ড দ্যাট উই নিড ইনফ্রাস্ট্রাকচার, গুড রেলওয়েজ অ্যান্ড অল দিস, উই নিড মোর ইনভেস্টমেন্ট অন এডুকেশন। আচ্ছা, তারপর আসছেন রোহন বিশ্বাস। ওকে, our PM gave a call of self-reliant Bharat. What is your opinion? What is your opinion regarding the concept of Atmanirbhar? How can we achieve this? I think self-reliant is the only thing through which we can beat China. There is no other thing. But self-reliant doesn't mean to me to rely on domestically produced goods for consumption. For me, the concept is much beyond than consumption. We have to be self-reliant not only from the viewpoint of consumption,
but also from the viewpoint of production. In fact, to me, we have to be self-reliant first from the viewpoint of production. If we become self-reliant from production, then only we can go for self-reliant from consumption aspect. তো সেই প্রোডাকশনের দিক দিয়ে আমাদেরকে সেলফ রিলায়েন্ট করতে হলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যে সেক্টরটা আছে সেটাতে অনেক কাজ করতে হবে। বর্তমানে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের লেভেল সেটাতে হবে না। এক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, এডুকেশনে আরও ইনভেস্টমেন্ট করতে হবে, আর তৃতীয়ত আমাদের এডুকেশন সিস্টেমটাকে মোর ভোকেশনালাইজ করতে হবে। এটা টু মি it became immensely biased towards theoretical studies. So I think if we can have a system where we can give more importance to vocational aspect of education, then it will be good. এই ম্যানুফ্যাকচারিং স্কিলটা আমাদেরকে খুব অল্প বয়স থেকেই দিতে হবে বাচ্চাদের, ছেলে মেয়েদের, তাহলে আমরা সেলফ রিলায়েন্ট করতে পারব। Manoshwita Bhattacharya, as we all know that China is China's large trade partner. India is China's largest trade partner. No, India is not China's largest trade partner. It is wrong. If you are hearing me, you said that India is China's Manoshwita Bhattacharya. You said that India is China's largest trade partner. No, India is not China's largest trade partner, but India imports more than it exports. Yes, it does. So how the question is, if India stops importing products from China, will India be able to meet demand which are necessary for the people of India? Yes, that's the last part of your question is very one. If we even can, I am not sure whether we can or not, if we stop importing, when you say if we stop importing, what do you actually mean? Stop by whom? By government? It is not possible. Okay, we are bound by WTO agreement. We cannot stop like that. Okay, there are some rules. I'll talk about that rules some other day. So we can only stop importing by voluntarily. That means government cannot impose any restriction. We can stop importing from China voluntarily, means we will not purchase Chinese goods. Manufacturers will not purchase Chinese intermediary goods. Through this, it is possible. Government of India cannot, by law, government of India is bound to not put restriction on China's goods. Okay, directly for that they cannot do it. Just like this, it is not possible. So if we stop Chinese goods, consuming Chinese goods, Chinese finished goods, we have to be economically irrational. I have already told, and I personally don't prefer to be economically irrational. Okay, and I also don't buy the idea that manufacturing sector also stop purchasing Chinese intermediary goods. Okay, especially the pharmaceutical sector, the sector that produces medicines will be immensely affected. Our export will be affected immensely. Okay, actually macroeconomics are general economics. They are related with one another. Okay, so not using Chinese intermediate goods by the manufacturers will affect our export, okay, to other countries. So they are related actually. So to me, it is right now it is not possible. Without becoming self-reliant, it is not possible. My question is that what will be the future of small and medium enterprise? It depends. Future of small and medium enterprise depends on what kind of goods they produce. Okay, if they, to me, this sector also requires research and development. Small and medium enterprise cannot sustain if they produce goods which used to be popular 20 years back. For example, you think about chair. We had
chair made of bamboos. Now we have chair made of plastic. So if you produce chair using bamboos, you cannot compete with the producer who produces chair by plastic. Why not? Because the costing will be different. Your cost will be much higher than that of other. So when there is a difference in cost, there will be difference in price. So in the market, the price of plastic chair will be much cheaper than that of other kind of chair. And I believe that most of the consumers are rational. They will not purchase a chair which is expensive in nature. Okay. So even this sector has to change. Okay, has to change in a way so that they can produce goods which are presently demanded, and they have to produce goods at a cheaper cost of production. And for this, they require training. They require formal training, and I personally believe that government of India should open a kind of stream in, just like we have arts, science, and commerce, medicine. Similarly, I think we need a formal education system where, I mean, skill required to produce those goods in small and cottage industries or medium enterprises will be seriously taught, and there will be a not just diploma, there will be a graduation certificate for that. Okay. This kind of steps, I think, are more important. Next is Vishal Sonar, a trend in social media like boycott China products. So my question is that, is it possible to boycott Chinese product totally or any other country products? As in all aspects is not possible, I think, example electronics parts. Yes, you are right, Shonar. I think I have already covered this. Your question makes sense. It is not that possible. Electronics, medicines, lot many goods actually. You forget about finished product. Lot many intermediate goods we are importing from China. I think I have covered your part. We cannot, you are right, we cannot buy them from our own country because of either non-availability of those goods or very high price for those goods. Saurabh Sotrodhar, as the live session is on boycott China, I have a small question on related to Indian economy. As present Indian economy is in very bad condition, as a common citizen, how can we really contribute towards the economical development as a student, small or medium enterprise? My request, you can help in Indian economy as a common citizen by not encouraging bond, by not encouraging strike. Okay, don't encourage any bond or don't encourage any strike. You encourage moving thing. Okay, anybody who asks you for bond and strike, don't listen to him. Okay, through bond and strike nothing will happen. These are the two things that we can do immediately, that will not believe in bond and strike. As a common citizen, first of all, we can do this thing. Satyajit Datta Chaudhary, you have not. Some companies are shifting from China to India. So whether the 5 trillion economy is a dream or it's possible? Some companies are shifting. That's fine, but I am not sure whether these are enough or not. You see, shifting some companies, not all, some companies from China to India will be helpful only if those companies practically work in India. Now, if they come in India, say for example in Bengal or some part of UP, and if you create problem for them, if you call for strike, if they go to labor department to take license to open an industry, and if you create problem for them, I don't think they will sustain here.
So shifting is just uh, the first step. We have to create an environment for them so that they feel comfortable and stay here for a long time. And through these only they will call other companies to come in India. But the culture of bond and strike and this um, চক্কর লাগানো এখানে সেখানে এইগুলোতে খুব একটা ইয়ে হবে, কাজ হবে না। আমাদেরকে ওই লেবার অফিসিয়াল যারা আছে, যারা ওই লাইসেন্স দিচ্ছেন বা যেগুলো ইয়ে করছেন, ওইগুলোতে আরও স্মুথ কীভাবে কাজ হয় সেগুলো দেখতে হবে। একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের দরকার। আদারওয়াইজ ওরা শিফট করে তো আসবে কিছু, আবার চলে যাবে, তো কী ফায়দা। যদি স্বদেশ প্রেম বৃদ্ধি পায় তবে কি দেশীয়, পুবালী দাস পুরকাইস্ত, আচ্ছা, যদি স্বদেশ প্রেম বৃদ্ধি পায় তবে কি দেশীয় দ্রব্য পর কী লিখেছে বুঝতেই পারছি না, প্রতি কিছুটা হলেও আমাদের দেশের লোকের ঝোঁকটা বাড়বে। কিন্তু বন্ধ করবে কি করে, প্রশ্নটা তো সেখানে। তুমি তো এটা তো, ইট ইজ নট সামথিং লাইক এ ফ্যান সুইচ, যে সুইচটা টিপলাম ফ্যান বন্ধ হয়ে গেল। তুমি বিদেশি জিনিস একটা দেশের গভর্নমেন্ট বন্ধ করতে পারবে না, লিগেলি উই ক্যানট ডু ইট। যদি এটা করি তাহলে আমাদের থেকে কেউ কোনো জিনিস কিনবে না, ডাব্লিউটিও রেস্ট্রিকশন পুট করে দেবে। ইকোনমিক জিনিসের কথা ভীষণভাবে ব্যক্তি নির্ভর, সমাজের জন্য তো আমরা কমই ভাবি। আত্মনির্ভরতার ক্ষেত্রে স্বদেশপ্রেম কতটা জরুরি? ভেরি গুড কোয়েশ্চেন। আমি এই ব্যাপারে একটু 5 মিনিট পর একটা কিছু বলবো। এই ইকোনমিক ইয়েশন তুমি যে কথাটা বললে, এটা নিয়ে 5 মিনিট পর বলছি। তুমি ঠিক কথাই বলছো, আত্মনির্ভরতার ক্ষেত্রে স্বদেশপ্রেম কতটা জরুরি, এই কথাটা আমি আসছি 5 মিনিট। Biraj this, when we are trying to change the labor law, the opposition is starting their own agenda. How can we solve this issue? I am not a politician, I cannot comment on this, I don't know. I can only request you and my fellow citizen not to support any agenda which are not pro-India. Sir, when university students help leaders to lock down university gate for around 2 weeks, can we expect maturity from the laborers? You see, I already told you that lockout of any form will not help. ইউনিভার্সিটি হোক আর সেটা কোনো ইন্ডাস্ট্রি হোক, সেটা করে কোনো লাভ নেই। আমার মনে হয় ইউনিভার্সিটি ছাত্রদের ওইটা বুঝতে হবে যে লক আউট করে তো লসটা ওদেরই হচ্ছে। আমার মনে হয় অ্যাজ এ টিচার আমার তো কোনো লস হয়নি তেমনভাবে, মানে ইকোনমিক্যালি আমার তো কোনো লস হয়নি। আমি এমন অনেক, হ্যাঁ ইমোশনালি আমার লস হয়েছে, আমি অনেকগুলো ক্লাস নিতে পারিনি এই লকআউটের জন্য। তবে আমি এমন অনেক মানুষ জানি যারা ইনফ্যাক্ট এনজয় করে এবং স্ট্রাইক হলে। এদের মধ্যে অনেক স্টুডেন্টরাও আছে, ইউনিভার্সিটি যেতে হচ্ছে না, ক্লাস করতে হচ্ছে না। যাই হোক, তো এটা অন্য ব্যাপার। হাউ হাউ চায়না বিং হ্যাভিং মোস্ট পপুলার কান্ট্রি কুড এবল টু স্কিল ইটস লেবার, like in India we know how hard it is to upgrade labor according to market requirements. What China did that we did not. Why are we lag behind? Acha, Shankopal, yeah, he has asked a good question. He always asks good question actually. তো ও জানতে চাইছে যে চায়না অত বড় একটা নেশন হওয়া সত্ত্বেও ওরা কিভাবে ওদের লেবারকে অত স্কিল করলো, আমরা কেন পারলাম না। কয়েকটা জিনিস আছে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এডুকেশন সিস্টেম। আমি যেটা আগেই বললাম যে আমাদের এডুকেশন সিস্টেমটা অনেক বেশি থিওরি ওরিয়েন্টেড। ওকে, এক্সাম প্যাটার্নই দেখো অ্যান্ড আদার থিংস ইউ সি, দিস আর মোস্টলি থিওরি ওরিয়েন্টেড। Chinese education systems are mostly vocational oriented. Okay, they give too much preference to vocational as part of the education, and that's why whenever they become graduate, okay, they are no longer dependent on
dependent for on government for job. They can do their own work. আর একটা ব্যাপার হচ্ছে কালচার। চায়নাতে যে কালচারটা ওদের ওদের একটা অ্যাডভান্টেজ আছে বিকজ অফ দিস ডিক্টেটরশিপ। ওকে, আমরা ডেমোক্রেসি, আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে, আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ওদের অ্যাডভান্টেজটা হচ্ছে ওরা ওদের যে গভর্নমেন্ট, ওই গভর্নমেন্টে যে কোনো পলিসি রুথলেসলি নিয়ে নিতে পারে, যেটা ইন্ডিয়াতে সম্ভব না। যেমন ধরো কালকে চাইলেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যানট চেঞ্জ এডুকেশন সিস্টেম। ওকে, অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো দেখতে হবে, অনেক হাল্লা চিৎকার হবে। সেগুলো হয়তো চায়নাতে হয়, কিন্তু আমরা শুনতে পাই না, কারণ চায়নাতে মিডিয়াদেরও তো তেমন ইন্ডিপেন্ডেন্স নেই, ওদেরও অনেক কথা পারমিশন নিয়ে বলতে হয়। তো চায়নাতে কোনো জিনিস যখন ইমপ্লিমেন্ট করবে, আর ইন্ডিয়াতে যখন মনে করো আজকে আমাদের স্টুডেন্টদের স্কিল করতে হবে, এখন পলিসি হয়তো 3-4টা আছে, ABCD 4টা প্ল্যান আছে না। তুমি প্ল্যান A ইউজ করলে এটা নাও কাজ করতে পারে, B ইউজ করলে নাও কাজ করতে পারে, তো ইউ হ্যাভ টু সুইচ ওভার। চায়নাতে সুবিধা কি, ওদের যখন 4টা প্ল্যান থাকে যে আমরা স্কিল করব, তো A ইউজ করবে, এ লাগাবে, দেখবে এ কাজ করছে না, সঙ্গে সঙ্গে B ইউজ করে দেবে, সঙ্গে সঙ্গে C ইউজ করে দেবে। সো দের ইজ নো প্রবলেম, দে ক্যান চেঞ্জ দেয়ার স্ট্যান্ডস, দে ক্যান চেঞ্জ দেয়ার পলিসি ওভারনাইট, যেটা ইন্ডিয়াতে সম্ভব না বিকজ অফ ডেমোক্রেসি অ্যান্ড অল। আর 3 নম্বর যেটা ব্যাপার, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ওকে, অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বুস্ট করতে গেলে শুধু স্কিলই এনাফ না। ইন্ডিয়াতে স্কিল নেই সেটাতে আমি একমত নই, ইন্ডিয়াতেও স্কিল আছে, ঠিক আছে, ওগুলোকে একটু বার্নিশ করতে হবে, এগুলোকে একটু ফিনিশিং করতে হবে। তো ইন্ডিয়ার সমস্যাটা হচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচারটাতে অনেক বেশি আমরা আন্ডার ডেভেলপড। চায়নাতে ইনফ্রাস্ট্রাকচার, ওদের যে পরিকাঠামো, ওইগুলো ম্যানুফ্যাকচারিংয়ের জন্য অনেক হেল্পফুল। ম্যানুফ্যাকচারিং গুডসের ক্ষেত্রে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের রোল অনেক বেশি। তোমাকে এখান থেকে ওই ইন্ডাস্ট্রিতে ইন্টারমিডিয়েট গুডস নিয়ে যেতে হবে, ওই ইন্ডাস্ট্রি থেকে তোমাকে পোর্টে নিয়ে যেতে হবে। তো অনেক জিনিস আছে যেটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপর নির্ভরশীল। যেমন ধরো ইন্ডিয়াতে আইটি সেক্টর আবার বুস্ট করে গেল, কেন করলো? বিকজ আইটি সেক্টর একটা সেক্টর যেটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপর তেমন নির্ভর করে না। আইটি সেক্টর যেটা দরকার সেটা হচ্ছে স্কিল ইন্ডিভিজুয়াল অ্যান্ড স্কিল ওয়ার্কার্স। ইনফ্রাস্ট্রাকচার বলতে তোমার একটা বিল্ডিং, পাওয়ার কানেকশন অ্যান্ড অল দিস। ইউ require physical infrastructure but not like what you require in case of manufacturing goods. Okay, so Chinaতে because of their vocational kind of education system and better infrastructure and good culture of not having bomb and strike and all these things, ওরা অনেক আগে থেকেই ম্যানুফ্যাকচারিং উপর কাজ করছে, ওইটাতে ওরা অনেক দিন থেকেই ইনভেস্টমেন্ট করছে, টাইম দিচ্ছে, যার ফলে ওদের এই স্কিলটা ডেভেলপ করে নিয়েছে। ইন্ডিয়াতে সেই সুযোগটা এখনো আসেনি।